ওয়েলকাম টু মাই স্টুডেন্টস। আজকের আলোচনার বিষয় হল মাধ্যমিক ভৌত বিজ্ঞানের অধ্যায় 4 তাপের ঘটনাসমূহ। এর আগের পর্বে আমরা 3 নম্বর পর্যন্ত পর্ব করেছিলাম। সেই পর্বে আমরা কঠিন পদার্থ, তরল পদার্থ ও গ্যাসীয় পদার্থের প্রসারণ নিয়ে আলোচনা করেছিলাম। আজকের আলোচনা হবে তাপের পরিবহন। এটা হবে পর্ব নম্বর 4। এই তাপের পরিবহনে 3-4টে ভিডিও, ছোট ছোট ভিডিও করা হবে। আজকের পর্ব 4A। আজকের আলোচনা তাপ সঞ্চালন ও তার প্রকারভেদ। 2 নম্বর তাপের পরিবহন ও আলোচনার প্রশ্ন উত্তর এবং ডিসকাশন করা হবে, বিষয়গত আলোচনা করা হবে। প্রশ্নগুলো একটু দেখে নিই, কী কী প্রশ্ন আমাদের তৈরি করতে হবে। 1. তাপের পরিবহন কাকে বলে? কোন ধরনের পদার্থে তাপের পরিবহন হয়? 2. তাপের পরিবহনের বৈশিষ্ট্যগুলি লেখো। 3. তাপ পরিবাহিতা কাকে বলে? 4. তাপের সুপরিবাহী পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। 5. তাপের কুপরিবাহী পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। 6. তাপের সুপরিবাহী ও কুপরিবাহী পদার্থের মধ্যে পার্থক্য লেখো। আলোচনাগুলো খুবই সোজা, তোমরা ছোটোবেলা থেকেই তাপের পরিবহন ক্লাস 8 থেকেই পড়ে আসছো। সুপরিবাহী কুপরিবাহী পদার্থ সবই জানো, তবু এটা যেহেতু বিষয়গত আলোচনা, তাই আমি প্রত্যেকটার অল্প অল্প করে টাচ করে যাব। এখন আমরা শুরু করছি তাপের পরিবহন। এই তাপের পরিবহন বিষয়টা পড়ানোর আগে আমরা তাপ সঞ্চালন কি সেই বিষয়টা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। দেখো, তাপ সঞ্চালন কি, ঠিক আছে? তো তোমাদের একটা উদাহরণ দিই। এই উদাহরণটা প্রত্যেকের বাড়িতেই ঘটে থাকে। সেটা হলো যে তোমার মা যখন রান্না করে, তখন কড়াতে কোনো কিছু তরকারি বা হাঁড়িতে যখন ভাত রাঁধেন, একটা লোহার খুন্তি নিয়ে সেটা নিয়ে নাড়ানাড়ি করেন। সেই লোহার খুন্তিটা কিভাবে গরম হয় যদি তুমি তোমার মাকে জিজ্ঞাসা করো, তাহলে মা কি বলবেন? প্রথমের দিকে লোহার খুন্তিটা গরম হয় না, কিন্তু লোহার খুন্তির মুখটা যেভাবে আমি তোমাদের ছবিতে দেখাচ্ছি, দেখো এই ছবিটা লক্ষ্য করো। যখন ওভেনের আগুনে লোহার খুন্তির এই চওড়া মুখটা ধরা হবে, বা তোমার মা যখন রান্না করছেন, তো লোহার খুন্তির এই চওড়া অংশটা তরকারিতে নাড়ানাড়ি করছেন বা ভাতের মধ্যে নাড়ানাড়ি করছেন, তো প্রথমের দিকে এই যে চওড়া অংশ, এখানটা তাপ শোষণ করবে। এই লোহার খুন্তি আগুন থেকে তাপ সংগ্রহ করে তাপটাকে গ্রহণ করবে। এবার কি হবে না, সেই তাপটা ধীরে ধীরে এই লোহার খুন্তি বরাবর আস্তে আস্তে হাতের দিকে অগ্রসর হবে। যত সময় এগিয়ে যাবে, লোহার খুন্তির এই প্রান্ত থেকে তাপটা ধীরে ধীরে আস্তে আস্তে হাতের দিকে যাবে এবং তখন লোহার খুন্তির শেষ প্রান্তটা আস্তে আস্তে গরম হয়ে যাবে। তখন খুন্তি আর ধরে রাখা যায় না। এই যে ঘটনাটা প্রত্যেকের বাড়িতে এটা প্রতিদিন ঘটে থাকে। কেন হয়, কী জন্য হয়, সেটা নিয়ে অল্প বিস্তর আলোচনা। ধরে নিচ্ছি এখানে একটা উষ্ণতর বস্তু আছে, ঠিক আছে? তো উষ্ণতর বস্তু যে কোনো বস্তু হতে পারে। তো এই উষ্ণতর বস্তুতে কি হয় না, এই যে বস্তুটা, এই বস্তুটা সমগ্র অংশ বেশি উষ্ণতা থাকে। অর্থাৎ উষ্ণতর যে বস্তুটা বা উত্তপ্ত বা গরম বস্তুটা, তার সমগ্র অংশটা বেশি উষ্ণতার অংশে থাকে, অর্থাৎ একটা অঞ্চলের মধ্যে থাকে যার উষ্ণতা সবথেকে বেশি। এবারে আমি এর কাছাকাছি আরেকটি বস্তু নেব, সেটা হচ্ছে শীতলতর বস্তু। অর্থাৎ আরেকটা বস্তু নিলাম যে বস্তুর উষ্ণতা কম, ঠিক আছে? তাহলে তার সমগ্র অংশটাই হবে কম উষ্ণতার অংশ। এখন কি করা হবে, যদি এই বস্তু আর এই বস্তুর মধ্যে একটা কন্ট্যাক্ট করা যায়, যদি একটা সংযোগ স্থাপন করা যায়, আমি যে কোনো উপায়ে সংযোগ স্থাপন করলাম, তাহলে কি হবে, যেভাবে আমি
খুন্তির ঘটনাটা দেখালাম ছবির মাধ্যমে। আরেকবার দেখো, এই যে ছবিটা, এই যে ওভেনটা আগুন জ্বলছে, হ্যাঁ, এলপিজি গ্যাসের আগুন জ্বলছে, এটা হচ্ছে তোমার তাপ উৎপন্ন হওয়ার উৎস। এই যে খুন্তিটা দেখতে পাচ্ছ, এই খুন্তিটা এই আগুনের সংস্পর্শে আছে, খুন্তির যে চওড়া অংশটা আগুনের সংস্পর্শে আছে, এটা হলো উষ্ণতর বস্তু বা বেশি উষ্ণতার অংশ। এখান থেকে তাপ কি হবে, যেহেতু এই খুন্তিটা নিরবিচ্ছিন্নভাবে রয়েছে, অর্থাৎ একটাই বস্তু, তাহলে এইটা উষ্ণতর অঞ্চল, আর হাতের কাছে যে খুন্তির দণ্ডটা আছে সেটা হলো শীতলতর বস্তু বা কম উষ্ণতার অংশ। তাহলে আগুন থেকে তাপ সংগ্রহ করে এই যে খুন্তির চওড়া অংশটা তাপটাকে আস্তে আস্তে সঞ্চালিত করে শীতলতর অংশের দিকে পাঠিয়ে দেবে। তাহলে বোঝা গেল, তাহলে এখান থেকে তাপশক্তি ধীরে ধীরে ট্রান্সফার হবে। এইভাবে তাপশক্তি এক স্থান থেকে আর এক স্থানের দিকে কি হলো, ট্রান্সফার হবে। এই তাপশক্তিটা, এটা হচ্ছে তাপশক্তি। তো যে পদ্ধতিতে উষ্ণতর বস্তু থেকে তাপশক্তি শীতলতর বস্তুর দিকে অগ্রসর হয় বা স্থানান্তরিত হয়, সেই পদ্ধতিকে বলা হচ্ছে তাপ সঞ্চালন। ওকে, তো তাপ সঞ্চালনে হওয়ার একটাই শর্ত হলো, এই যে দুটো বস্তু, এই দুটো বস্তুর মধ্যে উষ্ণতার পার্থক্য থাকবে। তাহলে কেন না, এটা বেশি উষ্ণতা আর এটা হচ্ছে কম উষ্ণতা, অর্থাৎ এক নম্বর শর্ত হলো বস্তু দুটোর মধ্যে উষ্ণতার পার্থক্য থাকতে হবে। তাহলে আমাদের আলোচনার বিষয়বস্তুটা কি হলো না, দুটি বস্তুর মধ্যে উষ্ণতার পার্থক্য থাকলে উষ্ণতর বস্তু থেকে, মানে এই উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুর দিকে এই যে যাচ্ছে, শীতলতর বস্তুর দিকে, অথবা একই বস্তুর, যে খুন্তির ছবিটা আমি দেখালাম, একই বস্তুর উষ্ণতর অংশ থেকে, হ্যাঁ, এই যে খুন্তিটা আমি আঁকলাম, এই হচ্ছে খুন্তি, এটা হচ্ছে উষ্ণতর অংশ আর এটা হচ্ছে শীতলতর অংশ। তাহলে উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশের দিকে তাপ সঞ্চালিত হবে। এই ঘটনাকেই বলা হচ্ছে তাপ সঞ্চালন। ঠিক আছে, তাপ সঞ্চালন। তাহলে তাপ সঞ্চালন বিষয়টা বোঝা গেল। এখন আলোচনা করব তাপ সঞ্চালন পদ্ধতি। তাপ সঞ্চালন পদ্ধতি হচ্ছে তিন প্রকার। এক নম্বর হচ্ছে পরিবহন, দু নম্বর পরিচালন, তিন নম্বর বিকিরণ পদ্ধতি। আমাদের আলোচনা বিষয়টা হচ্ছে পরিবহন, পরিচালন বা বিকিরণ পদ্ধতি নয়। তবে ক্লাস 8-এ তোমরা পরিবহন, পরিচালন এবং বিকিরণ সম্পর্কে পড়াশোনা করেছো, আমি শুধু অল্প করে একটু বলে দিচ্ছি। এবার চলো পরিচালন সম্পর্কে। দেখো, পরিবহন পদ্ধতি সাধারণত কঠিন মাধ্যমে হয়ে থাকে, কঠিন মাধ্যমে হয়ে থাকে। পরিচালন পদ্ধতিতে তাপ সঞ্চালন তরল পদার্থ ও গ্যাসীয় পদার্থের মধ্যে হয়। বিকিরণ পদ্ধতির জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। এবার চলো যে পরিচালন পদ্ধতিতে কিভাবে হয় খুব অল্প করে বলি। পরিচালন পদ্ধতিতে আমি একটা পরীক্ষা করে দেখাচ্ছি, পরীক্ষাটা এঁকেই দেখাবো অবশ্য, তোমরা পরীক্ষা করে দেখতে পারো। প্রথমে আমি কি করব, যে একটা কাঁচের জার নিলাম বা কাঁচের পাত্র নিলাম। এই কাঁচের পাত্রে আমি জল নিলাম, জল আছে, এটা হচ্ছে জল, ঠিক আছে, জল নিলাম এবং কী করব না, এই জলের মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কয়েকটা দানা আমি ফেলে দিলাম। এইগুলো হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দানা, ঠিক আছে। এরপর আমি একটু নিচের দিকে আগুনের ব্যবস্থা করব। আগুন দিলে কী হবে, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দানাটা তাড়াতাড়িভাবে গলে যেতে শুরু করবে এবং নিচের দিকে যে তরল পদার্থ আছে তা তাপ সংগ্রহ করবে। তাপ সংগ্রহ করলে কী হবে, নিচের যে তরল পদার্থ গরম হবে, উত্তপ্ত হবে এবং হালকা হয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠে যাবে। আর উপরের যে মানে ঠান্ডা জল আছে, সেই ঠান্ডা জল ভারী, তাই সেটা আস্তে আস্তে নিচের দিকে নামবে। কিন্তু এই প্রক্রিয়াটা খুব ধীরে ধীরে ঘটবে প্রথমের দিকে,
ফলে কী হবে আমরা বুঝতে পারবো না, কারণ তরল পদার্থ হচ্ছে স্বচ্ছ, যাকে খুব ভালোভাবে আমরা লক্ষ্য করতে পারবো না যে কিভাবে তরল পদার্থ গরম হয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠছে এবং নিচের দিকে ঠান্ডা ভারী জল নিচের দিকে নামছে। সেই জন্যে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দানা নিচে ফেলে দিয়েছি। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট জলের মধ্যে আস্তে আস্তে দ্রবীভূত হতে থাকবে এবং যে গরম জলটা সেইটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে। দেখো এই উপরের দিকে উঠতে থাকছে, আর উপরের দিকে যে জলটা সেটা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে। এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আস্তে আস্তে উপরের দিকে উঠছে এবং ধীরে ধীরে নিচের দিকে নামছে, লক্ষ্য করে দেখো একটা গোল সার্কেল তৈরি করছে। ঠিক আছে, তো এটা তোমরা করে দেখতে পারো। ওকে, যদি এই পরীক্ষাটা করো তাহলে খুব সহজে বুঝতে পারবে যে পরিচলন পদ্ধতিতে তরল পদার্থ নিচের দিকে গরম এবং গরম বা উষ্ণ জল হালকা হয়ে উপরের দিকে এই গা বেয়ে উঠতে থাকবে, উপরের দিকে উঠতে থাকবে এবং এটা ধীরে ধীরে আবার নিচের দিকে নামতে থাকবে। এর ফলে কি হয় না, এটাই বলার যে পরিচলন পদ্ধতিতে তরল বা গ্যাসীয় পদার্থ যখন তাপ সঞ্চালিত করে মাধ্যমের কণাগুলো স্থান পরিবর্তন করে, আর তার ফলে তাপকে এক স্থান থেকে আর এক স্থানে সঞ্চালিত করে। ওকে, তাহলে মূল কথাটা হলো তরল অণুগুলি অর্থাৎ তরল পদার্থের অণুগুলি স্থান পরিবর্তন অর্থাৎ নিচ থেকে ওপরের দিকে স্থান পরিবর্তনের সাহায্যে তাপ সঞ্চালন করে। ঠিক আছে, এটাই হচ্ছে আমার বলার মূল উদ্দেশ্য। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রেও তাই হয়। ওকে, এবারে বিকিরণ পদ্ধতি। আচ্ছা, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে তাই হয় বলতে গেলে সেখানে তো আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবীভূত হতে পারবে না। তো নিরক্ষীয় অঞ্চলে কী হয়, সূর্যের তাপ সরাসরি পৃথিবীর ওপর এসে পড়ে, ফলে নিচের দিকে বায়ু যে স্থলভাগ আছে তা উত্তপ্ত হয়ে তার যে পার্শ্ববর্তী বা তার যে সংলগ্ন বাতাস আছে বায়ুমণ্ডল বা বাতাস, সেটা উত্তপ্ত হয়ে গরম হয় এবং হালকা হয়, হালকা হয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠে যায় এবং ওই জায়গাটা ফাঁকা হয় এবং আশেপাশে যে উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে শীতল বাতাস ছুটে আসে, তখন ঝড় সৃষ্টি হয়। ঠিক আছে, যে পরিচলন বৃষ্টি হয় সেটা এই কারণের জন্যেও হয়ে থাকে। এবার হচ্ছে বিকিরণ পদ্ধতিটা তোমাদের খুব অল্প বলবো। সেটা হচ্ছে আমরা সকলেই জানি যে সূর্য থেকে আমরা তাপ পাই, তাহলে সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে। কিভাবে আসে? মাঝখানে তো কোনো বাতাস বা বায়ুমণ্ডল নেই, আর এখানে লিখেছি কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, অর্থাৎ কোনো জড় মাধ্যমের প্রয়োজন হয় না। তো বিকিরণ পদ্ধতিতে যে তাপ সূর্য থেকে আসে সেটা তরঙ্গের আকারে শক্তিটার ট্রান্সফার হয়। ঠিক আছে, যে কারণের জন্য কোনো জড় মাধ্যমের প্রয়োজন হয় না। দেখো একটা সূর্য আঁকার চেষ্টা করেছি, আর এটা হচ্ছে পৃথিবী। তো পৃথিবী থেকে সূর্য এর মাঝখানে কোনো মাধ্যম নেই, অর্থাৎ শূন্য মাধ্যম, অর্থাৎ সূর্য ও পৃথিবীর মাঝে কোনো জড় মাধ্যম নেই। তাহলে কী হবে, সূর্য থেকে যে তাপটা আসবে সেটা হচ্ছে তরঙ্গের আকারে আসবে। ঠিক আছে, তরঙ্গের আকারে এই তাপ শক্তিটা ট্রান্সফার হয়ে আসে, যে কারণে কোনো জড় মাধ্যম প্রয়োজন হয় না। এর ফলে মাধ্যমের কোনো কণা উত্তপ্ত হয় না। যেমন পরিবহন পদ্ধতিতে মাধ্যমের কণা উত্তপ্ত হয়। ঠিক আছে, আর পরিচালন পদ্ধতিতে মাধ্যমের কণা উত্তপ্ত হয় কিন্তু স্থান পরিবর্তন করে, আর পরিবহন পদ্ধতিতে মাধ্যমের কণাগুলো স্থান পরিবর্তন করবে না। সেটা আমরা বিস্তারিত আলোচনা করব একটু পরে। আর বিকিরণ পদ্ধতিতে উৎস থেকে তাপ শক্তি সরাসরি ট্রান্সফার হয় অর্থাৎ স্থানান্তরিত হয় মাধ্যম ছাড়াই, অর্থাৎ মাধ্যমের কণাগুলো উত্তপ্ত হয় না এবং মাধ্যমের কণাগুলো কোনো স্থান পরিবর্তনও করে না। এখন আমরা আলোচনা করতে চলেছি পরিবহন, বিস্তারিত আলোচনা হবে। আমি প্রশ্ন রাখলাম, কঠিনের মধ্যে তাপ পরিবহন হয় কিভাবে, সেটাই আমরা একটু আলোচনা করব। দেখো, কঠিন পদার্থের মধ্যে যে অণু পরমাণু বা কণাগুলো থাকে সেই কণাগুলো নিজেদের মধ্যে একটা শক্তিশালী বলের দ্বারা নিজেদের মধ্যে আবদ্ধ অবস্থায় থাকে। ঠিক আছে, তো আমি সেটা একটু তোমাদের এঁকে দেখানোর চেষ্টা করছি। আমি একটা কঠিন পদার্থের অংশ নিয়েছি, সেই কঠিন পদার্থের ভিতরে কণাগুলো কিভাবে থাকে
প্রায় ঘেঁষাঘেঁষি অবস্থায় আছে, একে আরও ঘনভাবে আঁকলে আরও ঘেঁষাঘেঁষি অবস্থায় থাকবে। দেখো কণাগুলো আরও ঘন করে দিলাম। ঠিক আছে, আমি এটাই বোঝাতে চাইছি যে এটি কঠিন পদার্থের অংশে যে কণাগুলো বা অণুগুলো আছে একেবারে ঘেঁষাঘেঁষি অবস্থায় আছে, অর্থাৎ ঠাসাঠাসিভাবে, খুব ঘনভাবে আছে। ওকে, এবারে আমি কি করব, এইখানটায় আমি আগুন দেব, একটা আগুন দিয়ে ওকে উত্তপ্ত করার চেষ্টা করব। তাহলে কোন অংশটা উত্তপ্ত হবে, আমি একটা দাগ কেটে দিলাম, এই অংশটা, ঠিক এই অংশটাই উত্তপ্ত হবে। ঠিক আছে, এই অংশটা উত্তপ্ত হবে, উপরের অংশটা অনেক পরে উত্তপ্ত হবে, কিন্তু একদম প্রথমের দিকে উত্তপ্ত হবে এই অংশটা। ওকে, তাহলে এই অংশে আমরা তাপ শক্তি দিচ্ছি, ফলে কি হবে, এর ফলে কি ঘটবে, এই অংশে যে অণু পরমাণু বা কণাগুলো রয়েছে, এই তাপ শক্তি সংগ্রহ করার ফলে ওদের মধ্যে একটা কম্পন শুরু হবে, কম্পন ভাইব্রেট করতে শুরু করবে, এবং যত বেশি সময় যাবে এবং যত বেশি তাপ সে সংগ্রহ করবে, নিজেদের মধ্যে একটা কম্পনটা বেড়ে যেতে শুরু করবে। দেখো এই অণুগুলো নিজেদের মধ্যে কম্পন শুরু করে দেবে। ঠিক আছে, কিভাবে কম্পনটা হবে, আর যত সময় যাবে কম্পন বাড়তে থাকবে। দেখো আমি তো আর এখানে ডেমনস্ট্রেশন করে দেখাতে পারবো না, তো আমি একটু এঁকে বোঝানোর চেষ্টা করছি। এটা হচ্ছে একটা কণা, সেই কণাটা একবার উপরে যাবে একবার নিচে যাবে, আর একটা কণা সেও একবার পাশে যাবে একবার এই পাশে যাবে, আবার কখনো এই পাশে যাবে আবার কখনো নিচে যাবে। এই কণাটাও একবার এই পাশে যাবে একবার এই পাশে আসবে। তার মানে কি হচ্ছে, কণাগুলো নিজেদের মধ্যে ভাইব্রেট করবে, মানে ইচ্ছা মতন। আমার আঙুলগুলো লক্ষ্য করো, আঙুলগুলো এরকম করে কাঁপতে থাকবে কণাগুলো, প্রত্যেকটা কণা ইচ্ছা মতন এদিক ওদিক আর নিজেদের মধ্যে কী হবে, ধাক্কা খাবে, নিজেদের মধ্যে বারবার ধাক্কা খাবে। মানে যত তাপ বাড়ানো হবে এবং এই কঠিন পদার্থটা যত বেশি উত্তপ্ত হবে, এই যে কণাগুলো রয়েছে এই কণাগুলোর নিজেদের মধ্যে কী হবে, ঠোকাঠুকি বা সংঘর্ষ আরও বেড়ে যাবে, কম্পন শুরু হবে, কম্পন তো শুরু হয়েই গেছে, কম্পন আবার বেড়ে যাবে। ঠিক আছে, বেড়ে যাওয়ার ফলে কণাগুলো কী হবে, পাশাপাশি যে কণাগুলো আছে নিজেদের মধ্যে ধাক্কা খাবে। বোঝা গেছে, নিজেদের মধ্যে ধাক্কা খাবে, অর্থাৎ সংঘর্ষ হবে, সংঘর্ষের ফলে নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হবে, তাহলে কম্পন নিজেদের মধ্যে বেড়ে যাবে। এরপর কি ঘটবে সেটা আমি বলছি। দেখো অণুগুলোর মধ্যে সংঘর্ষ বা ধাক্কাধাক্কি বেড়ে যাবে। বোঝা গেছে, তো সেরকম একটা চিত্র এঁকে তোমাদের বোঝানোর জন্য চেষ্টা করছি। আমি একসঙ্গে অনেকগুলো অণু বা কণা এঁকেছি, এখান থেকে যে অণু বা কণাগুলো ছিল সেই অণু বা কণাগুলো আমি এঁকেছি। এই অণু বা কণাগুলির মধ্যে কী হবে না, এর মধ্যে একটা ধাক্কা হচ্ছে, এর মধ্যে ধাক্কা খাচ্ছে, এর মধ্যে ধাক্কা খাচ্ছে, পরস্পরের সাথে ধাক্কাধাক্কি শুরু হয়ে গেছে। যত উষ্ণতা বাড়তে থাকবে এদের মধ্যে সংঘর্ষটা ততই বাড়তে থাকবে, সংঘর্ষ ক্রমশ বেড়েই চলেছে। তা বুঝতে পারছো কি যে আঁকলাম, মনে হচ্ছে যেন একটা শিউলি ফুলের একটা থোকা বা কোনো একটা কদম ফুলের একটা বড় ফুল, তাই মনে হচ্ছে না? অ্যাকচুয়ালি আমি যেটা বোঝাতে চাইলাম যে কঠিন পদার্থের মধ্যে যে অণু পরমাণু বা কণাগুলো রয়েছে তাকে উত্তপ্ত করলে এরা প্রথমের দিকে তাপ শক্তি পাওয়ার ফলে কম্পন শুরু করে, উষ্ণতা যত বাড়তে থাকে কম্পন আরও বেড়ে যায়, আর তার ফলে কি হচ্ছে, নিজেদের মধ্যে সংঘর্ষ বা ধাক্কাধাক্কি শুরু করে দেয়। এই ধাক্কাধাক্কির ফলে প্রচণ্ড একটা ভাইব্রেশন বা কম্পন শুরু হয়। এটা হচ্ছে তাপজনিত যে শক্তি, পরস্পরের মধ্যে আদান প্রদান চলছে। এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনার ফলে কি হচ্ছে, আসল বা মূল কথা হচ্ছে যে উত্তপ্ত করলে কণাগুলো কম্পন বেড়ে যায়, কম্পনের ফলে সংঘর্ষ তৈরি হয়, সংঘর্ষের ফলে তাপজনিত গতিশক্তি, যেহেতু মুভমেন্ট করছে তাই গতিশক্তি উৎপন্ন হবে, আর সেটা কি কারণে হচ্ছে না, তাপ দেওয়ার ফলে। তাহলে তাপজনিত গতিশক্তি একটি কণা বা এক কণা বা অণু থেকে
পার্শ্ববর্তী কণা বা অণুর মধ্যে স্থানান্তরিত হয়। অর্থাৎ কিনা একটি কণা, আমি যেটা বলতে চাই, দেখো একটা দুটো তিনটে চারটে অণু, তো এই অণুটা প্রথমে কি হয়েছে, তাপশক্তি সংগ্রহ করেছে, আর এটা হচ্ছে উষ্ণতর অংশ। এই যে বর্ডারটা দিলাম, এটা হচ্ছে একটা কঠিন পদার্থ, তার মধ্যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা অণু এঁকেছি, এইটা হচ্ছে উষ্ণতর অংশ। এ কি করছে, এই অণুটা এখান থেকে যে তাপ শক্তিটা উৎপন্ন করেছে বা অর্জন করেছে, সেইটা এখানে তাপ শক্তিটা ট্রান্সফার করে দিল। ওকে, এটা 1 নম্বর অণু 2 নম্বর অণুকে দিয়েছে। 2 নম্বর অণু আবার এই শক্তিটাকে সংঘর্ষের মাধ্যমে তাপ শক্তিটাকে পাঠিয়ে দিল। এও এইভাবে পাঠিয়ে দেবে আর এও এইভাবে পাঠিয়ে দেবে। তার মানে কি হলো, যে কঠিন পদার্থে উষ্ণতর অংশের অণুগুলো তাপজনিত গতিশক্তি উৎপন্ন করে সংঘর্ষের মাধ্যমে একটার পর একটাতে তাপ শক্তিকে ট্রান্সফার করে দেয়। তাহলে এটা কি যাচ্ছে না, এটা এই যে ডেল্টা ছবি আঁকছি, হ্যাঁ, বা ত্রিভুজের মতন যে ছবিটা আঁকছি, সেটা হচ্ছে তাপ শক্তি। ঠিক আছে, এটা হচ্ছে তাপ শক্তি। এই তাপ শক্তিকে একটার পর একটা ট্রান্সফার করে দিচ্ছে, অর্থাৎ আস্তে আস্তে উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশ, এই যে অণুগুলো রয়েছে বা কণাগুলো রয়েছে, এগুলো হচ্ছে ঠান্ডার জায়গা, অর্থাৎ কম উষ্ণতার জায়গা। ওকে, অর্থাৎ উষ্ণতর অংশ থেকে তাপশক্তি শীতলতর অংশের দিকে যাচ্ছে, এইভাবে তাপশক্তি সঞ্চালিত হয়। ঠিক আছে, কিন্তু লক্ষ্য রাখবে বা মনে রাখবে, এই অণুগুলো নিজেদের জায়গা পরিবর্তন করে না, নিজেদের কোনো স্থান পরিবর্তন করে না। ঠিক আছে, সেই জন্যই তো বলা হচ্ছে যে কঠিন পদার্থে যে তাপ পরিবহন হয় তাতে মাধ্যমের কণাগুলোর কোনো স্থান পরিবর্তন হয় না। অপরপক্ষে তরল পদার্থের ক্ষেত্রে কিন্তু মাধ্যমের স্থানগুলোর পরিবর্তন ঘটে, নিচ থেকে উপরের দিকে যায় এবং তাপশক্তি নিচ থেকে উপরের দিকে যায়। ক্লিয়ার? আশা করি ব্যাপারটা বোঝাতে পেরেছি। আর একটা কথা, এই তাপ পরিবহন এর জন্য জড় মাধ্যম দরকার, আর সেই জড় মাধ্যমটা কি, অবশ্যই কঠিন পদার্থ। ঠিক আছে, কঠিন পদার্থ, এটা হচ্ছে জড় মাধ্যম। তাহলে আমরা আমাদের যে প্রাথমিক আলোচনাটা, সেটা হচ্ছে তাপ সঞ্চালন পদ্ধতি, তার তিনটে অংশ, পরিবহন, তার তিনটে পদ্ধতি, পরিবহন, পরিচালন ও বিকিরণ। আমাদের আলোচনা মূল বিষয় যেটা আমাদের সিলেবাসে আছে, সেটা হচ্ছে পরিবহন, এবং পরিবহন নিয়ে কেন কঠিন পদার্থের মধ্যে তাপ পরিবহন হয় সেটা আমি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। তাছাড়া ক্লাস 8 থেকে তোমরা এই বিষয়টা শুনে আসছো, তাই খুব অল্পে ব্যাপারটা বললাম। এবারে আমরা তোমাদের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, প্রশ্ন উত্তর আলোচনা। প্রশ্ন উত্তর পর্বে আমরা চলে যাচ্ছি। প্রথম প্রশ্ন, তাপের পরিবহন কাকে বলে? কোন ধরনের পদার্থে তাপের পরিবহন হয়? আমরা পেয়ে গেছি, এটার উত্তর হচ্ছে কঠিন পদার্থ। আর তাপের পরিবহন কাকে বলে? আমি যা আলোচনা করলাম সেটাকেই ভাষায় লিখলাম, যে পদ্ধতিতে কোনো পদার্থে উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ সঞ্চালিত হয়, কিন্তু পদার্থের অণুগুলির স্থান পরিবর্তন হয় না। ঠিক আছে, তাকে তাপের পরিবহন বলে। আশা করি বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গেছে। আর কঠিন মাধ্যমে তাপের পরিবহন হয় সেটা আগেই বলে দিয়েছি। আচ্ছা, তাপের পরিবহনের বৈশিষ্ট্যগুলি লেখো। আমি যে আলোচনাগুলো করেছি সেই আলোচনাগুলোর মধ্যেই কিন্তু বৈশিষ্ট্যগুলো আছে। তো সরাসরি উত্তরে চলে যাচ্ছি, তোমরা কি উত্তর লিখবে? দেখো, পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালনের বৈশিষ্ট্য। এই পদ্ধতিতে তাপ পদার্থের উষ্ণতম স্থান থেকে শীতলতর স্থানে অণুগুলির কম্পনের মাধ্যমে, দেখো এগুলো আমি আলোচনায় বলেছি, দ্বারা সঞ্চালিত হয়। 2 নম্বর, এই পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য জড় মাধ্যমের প্রয়োজন হয়। 3 নম্বর, এই পদ্ধতিতে তাপ সঞ্চালনের সময় মাধ্যম উত্তপ্ত হয়। ঠিক আছে, মাধ্যম উত্তপ্ত হয়। 4 নম্বর, এই পদ্ধতিতে তাপ সঞ্চালনের সময় সেই মাধ্যমের কণাগুলির স্থান চ্যুতি হয় না। এইটা অবশ্যই ভালো করে বলতে হবে, হ্যাঁ, এইটাও বলতে হবে। আর
এই 2 নম্বরটা, তাহলে 1, 2 এবং 4 নম্বরটা অবশ্যই লিখতে হবে, আর তারপরে 3 নম্বরটা লিখবে। এই 5 নম্বরটা লিখতে পারো নাও পারো, এটা সরল পথেও যেতে পারে, বক্রপথেও যেতে পারে, হ্যাঁ, এটা কোনো ফ্যাক্টর না, যদি মনে থাকে লিখবে। তবে 1, 2, 4 এবং 3 পরপর লিখবে। 3 নম্বর প্রশ্ন, তাপ পরিবাহিতা কাকে বলে? কি না, খুব সহজ উত্তর, কোনো পদার্থের তাপ পরিবহনের ক্ষমতাকে, অর্থাৎ যে সকল পদার্থ তাপ পরিবহন করার ক্ষমতা রাখে, ঠিক আছে, এই যে ক্ষমতা, এই যে একটা বিশেষ ধর্ম, সেটাই হচ্ছে তাপ পরিবাহিতা। ঠিক আছে, এই তাপ পরিবাহিতা থেকেই বিভিন্ন পদার্থ কে কত বেশি তাপ পরিবহন করতে পারে আমরা নির্ধারণ করে থাকি, আর তার ভিত্তিতেই সেই সেই সকল আর কি কঠিন পদার্থের তাপ পরিবাহিতা দু রকম হয়ে থাকে। একটা হচ্ছে তাপের সুপরিবাহী, আর একটা হচ্ছে তাপের কুপরিবাহী পদার্থ। দেখো, যে সব পদার্থ সহজে তাপ পরিবহন করতে পারে তাদের তাপের সুপরিবাহী পদার্থ বলে, যেমন রূপো, তামা, অ্যালুমিনিয়াম, সোনা, লোহা ইত্যাদি। মনে রাখবে এরা সবাই হচ্ছে কঠিন পদার্থ এবং সকলেই ধাতু। তো মনে রাখো যে সব ধাতুই কিন্তু তাপের সুপরিবাহী পদার্থ। তাহলে যত রকম ধাতু তুমি দেখতে পাবে প্রায় সব ধাতুই হচ্ছে তাপের সুপরিবাহী পদার্থ। এদের মধ্যে যে তরল পদার্থ একটা ধাতু আছে, সেটা হচ্ছে পারদ, সেটাও কিন্তু তাপের সুপরিবাহী। এই যে পারদ, তরল ধাতু, তাপের সুপরিবাহী। এটা পরীক্ষায় আসে এক্সাম। রূপো, এটি কঠিন ধাতু, সব থেকে তাপের সুপরিবাহী, সব থেকে বেশি তাপের সুপরিবাহী। একটা ব্যতিক্রমের কথা বলি, অধাতু, সেটা হচ্ছে হীরক। হীরক সর্বাধিক তাপ পরিবাহিতা বা তাপ পরিবহন ক্ষমতা সব থেকে বেশি। তাহলে কি তাপ পরিবহন ক্ষমতা বা তাপ পরিবাহিতা হচ্ছে সর্বাধিক, এটা কিন্তু পরীক্ষায় আসে। দেখো, তাপের কুপরিবাহী পদার্থ, যে সব পদার্থের ভিতর দিয়ে সহজে তাপ যেতে পারে না তাদের তাপের কুপরিবাহী পদার্থ, বা আরেকটা শব্দ বলা হয় অন্তরক পদার্থ। ঠিক আছে, তা এদের উদাহরণ কি তোমরাও সকলেই জানো। শুকনো কাঠ, কাঁচ, জল, বায়ু, রবার, কর্ক, ফেল্ট, পশম বা উল, গ্লাস ফাইবার, অ্যাসবেস্টস। সর্বাপেক্ষা কুপরিবাহী পদার্থ কি? উত্তর গ্লাস উল। আজকের আলোচনা শেষ প্রশ্ন, কুপরিবাহী পদার্থ আর সুপরিবাহী পদার্থের মধ্যে পার্থক্য। দেখো, এখানে খুব সুন্দর করে আছে, বিষয়টা আগে আলোচনা করেছে, কোন বিষয়ের উপর পার্থক্যটা হবে। তাপ পরিবহন ক্ষমতা, সুপরিবাহীর ক্ষেত্রে তাপ খুব সহজে পরিবাহিত হয়, আর কুপরিবাহী পদার্থের ক্ষেত্রে তাপ সহজে পরিবাহিত হয় না। এরপর হচ্ছে উত্তপ্তকরণ, তাপ পরিবাহিত হলে খুব সহজে উত্তপ্ত হয়, আর কুপরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিত হলে সহজে উত্তপ্ত হয় না। তাপ পরিবহনকারী, এক্ষেত্রে পদার্থের অণু এবং মুক্ত ইলেকট্রন এই তাপ পরিবহনে অংশগ্রহণ করে। মনে রাখবে, অণু এবং মুক্ত ইলেকট্রন এই দুজনেই তাপ পরিবহনে অংশ নেয়। আর কুপরিবাহী পদার্থের ক্ষেত্রে তাপ পরিবহনকারী কণা হলো পদার্থের অণু, যদিও কুপরিবাহী পদার্থের ক্ষেত্রে তাপ পরিবহন খুব একটা বেশি হয় না, যা হয় তা খুব সামান্য, আর সেই সামান্যটুকু তাপ পরিবহন করতে পারে ওই পদার্থের অণু। লাস্ট উদাহরণটা কিন্তু তোমরা পরীক্ষায় পার্থক্য হিসাবে লিখবে না, ঠিক আছে। যদি কিছু লিখতে না পারো তখন তুমি উদাহরণটা দেবে, তবে অবশ্যই এই 3টে বিষয় উল্লেখ করে তোমরা উদাহরণটা লিখবে। আশা করি আজকের যে আলোচনাটা হলো তাপের পরিবহন, তাপ সঞ্চালন, তাপ প্রকারভেদ, তাপের পরিবহন সম্পর্কে যে আলোচনাটা হলো তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তী ভিডিওয় আমরা আলোচনা করব যে আমাদের দৈনন্দিন জীবনে তাপের পরিবহনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলো নিয়ে আমরা ছোট্ট একটা আলোচনা করব এবং তার উপর ভিডিও বানাবো। ঠিক আছে, ধন্যবাদ।